নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। প্রাতরাশ সেরে বেরিয়ে পড়েছি আমরা মানে আজ আমার সঙ্গী ইমামুলকে আপনার চোখে না দেখলেও চেনেন নিশ্চয়ই। ইমামুলই যাওয়া এবং খাওয়ার ভিডিও সম্পাদক অর্থাৎ ভিডিও এডিটর। আজ আমরা দুজনে চলেছি ডানকুনির দিকে। আজ যেহেতু গন্তব্য কাছেই, তাই একটু দেরি করেই সকাল 9:30 নাগাদ বেরিয়েছি আমরা। এয়ারপোর্ট 1 নম্বর গেট পেরিয়ে বিরাটির সামান্য আগে বাঁ দিকে বেঁকে ধরে নিয়েছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। সোজা চলেছি দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে এসে এবার ধরব বালি ব্রিজ। ডানকুনির কাছে এখন তো 2 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে, তারই মধ্যে দিয়ে চলেছি আমরা। হাউজিং মোড়ে এসে বেঁকে গেলাম বাঁদিকে ডানকুনির উদ্দেশ্যে। হুগলি জেলার এই শহর এবং তার পার্শ্ববর্তী গ্রামগুলি কিন্তু বেশ সমৃদ্ধ তার প্রকৃতি, সংস্কৃতি, শিক্ষা এবং আভিজাত্যের কারণে। আজ ঘুরে দেখব সেই সবই। ডানকুনি সেতু পেরিয়ে আমরা চলেছি চণ্ডীতলার দিকে। কালীপুর মোড় পেরিয়ে সামান্য গেলেই পড়বে গরলগাছা মোড়। আমরা সেই মোড় থেকে গরলগাছা হাই স্কুলের পাশ দিয়ে বেঁকে গেলাম বাঁদিকে। আমাদের প্রথম গন্তব্য এই পথেই। জনশ্রুতি, এই গ্রামে অনেকদিন আগে একটা পুরনো বটগাছ ছিল, আর সেই বটগাছের তলায় বুড়ো শিবের শিলা বা বিগ্রহ ছিল। গরল পানকারী নীলকণ্ঠ শিবের ছত্রধর রূপে বিরাজমান সেই গাছকে বলা হতো গরল গাছ, আর এই গরল গাছ থেকে ক্রমশ নাম হয় গরলগাছা। কবি কুমুদরঞ্জন মল্লিক গরলগাছা সাধারণ পাঠাগারের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসে গরলগাছা নিয়ে তার নিজের লেখা কবিতায় বলেছিলেন, গরলগাছা নওকো তুমি অমৃত ফল দিতে পারো, তুমি কল্পলতার জ্ঞাতি অজ্ঞতা নাইকো কারো। কথা বলতে বলতেই চলে এসেছি আমাদের আজকের প্রথম গন্তব্য গরলগাছা জমিদার বাড়ি, যা এখানে বাবুদের বাড়ি নামেই খ্যাত। প্রায় 250 বছরের প্রাচীন মুখোপাধ্যায়দের এই বনেদি বাড়ি। সাদা রঙের বাড়িটি বাইরে থেকে দেখেই মনে করায় তার আভিজাত্য এবং ঐতিহ্যের কথা। বাইরে থেকে খানিক সময় দেখে এবার ভিতরে যাওয়ার পালা। বড় দরজা দিয়ে প্রবেশ করলাম ভিতরে। ঢুকেই নজরে আসে ঠাকুর দালান। এবারের মূল আকর্ষণ হলো এই ঠাকুর দালানটি। সুদৃশ্য দালানটি দেখতে বেশ সুন্দর। এখানে বেশ কিছু সিনেমার শুটিং হয়েছে, এমনকি দক্ষিণী ছবিরও শুটিং হয়েছে এই ঠাকুর দালান সহ বাড়িটিতে।
ঠাকুর দালান এবং সংলগ্ন বাড়িটি দেখতে দেখতেই আপনাদের জানিয়ে দিই এর সংক্ষিপ্ত ইতিহাস। গরলগাছা মুখোপাধ্যায় পরিবারের প্রতিষ্ঠাতা হলেন পণ্ডিত সন্তোষ বিদ্যাবাগীশ মহাশয়। এনার পৌত্র হলেন রাধানাথ মুখোপাধ্যায়, যিনি মুর্শিদাবাদ নবাবের এক উচ্চপদস্থ কর্মী ছিলেন। নবাবের সময়েই তিনি প্রবল প্রতিপত্তি ও নবাবের কাছ থেকে প্রচুর নিষ্কর সম্পত্তি লাভ করেন। এরই ছেলে জমিদার রায়বাহাদুর শ্রী দ্বারিকানাথ বাবু এই জমিদার বাড়িটি তৈরি করেন এখানে। দ্বারিকানাথ বাবুর ছেলে দেবেন্দ্রনাথ বাবু গরলগাছা উচ্চ ইংরেজি বিদ্যালয় তৈরি করেন। এই বংশেরই আর এক সন্তান শ্রী অমরেন্দ্র মুখোপাধ্যায় কলকাতা কর্পোরেশনের কমিশনার ছিলেন। তার সময় থেকেই খিদিরপুরের জমিদারি পত্তন হয়। এই মুখোপাধ্যায় পরিবার এখন খিদিরপুরের বাসিন্দা। ঠাকুর দালান তো ঘুরে দেখা হলো, এবারে ওঠা যাক বাড়িটির উপরে দোতলায়। এই বাড়িতে এলে আপনি হারিয়ে যাবেন পুরনো ঐতিহ্যে। কড়িকাঠ, ঠাকুর দালান, পুরনো তৈলচিত্র, ঝাড়বাতি সব মিলিয়ে এক রাজকীয় ব্যাপার। উপরের এই অংশটি ভাড়া দেওয়া হয় যে কোনো অনুষ্ঠান বা শুটিংয়ের জন্য। সাধক রামপ্রসাদের মামার বাড়ি ছিল এই গরলগাছা। এখানে তিনি প্রায়ই আসতেন আর গান শোনাতেন। এই ঠাকুর দালানে বসে অনেকবার গান শুনিয়েছেন রামপ্রসাদ। শ্রী রামকৃষ্ণ এসেছেন এই বাড়িতে। রাজবাড়ির সদস্যরা কেউ সেরকম থাকেন না, কিন্তু এই বাড়ির পাশেই একটা অংশে তাদের পরিবারের কেউ কেউ বাস করেন। রাজবাড়ি থেকে এবার বাইরে এলাম। এই বাবুদের বাড়ির ঠিক সামনে আছে দুটি শিব মন্দির। শিব মন্দির দুটির এপাশে আছে একটি রথ। রথের সময় এখানে বেশ জনসমাগম হয়। গরলগাছার রথের নামডাক আছে এই তল্লাটে। এর পিছন দিকে আছে বাবুদের বাগান। সেখানে চড়ুই ভাতিতে ভাড়া দেওয়া হয় এখন। সুন্দর সাজানো গোছানো জায়গা, পাশেই দুটি বড় পুকুর। ডান দিকের পুকুরের দিকে একটু উঁকি দিতেই দেখা মিলল এক অন্য অতিথির। জলের উপরে দিব্যি রোদ পোহাচ্ছেন তিনি। শুনলাম এই অঞ্চলে নাকি এমন গোসা প্রচুর আছে। এই দিকে ছিল জমিদারদের হাওয়াখানা। সেই হাওয়াখানা আজ আর নেই, পড়ে আছে তার সামান্য কিছু স্মৃতি। এই যে সামান্য উঁচু একটা মঞ্চগোছের জায়গা, কিছু লোহার থাম, এখানেই ছিল সেই হাওয়াখানা।
এখানে রয়েছে একটা অদ্ভুত বট গাছ। এই গাছটাই আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেল। তারপরে কেমন অন্য রকমের না? বেশ কিছুক্ষণ সেটারই ছবি তুললাম। এর এপাশেও আছে একটা বড় লম্বা পুকুর, দুপাশে দুটি পুকুরের মাঝে পরিচ্ছন্ন মাঠ। ভালোই জায়গাটা। বাবুদের বাগান দেখে এবার আমরা রওনা দিলাম এখান থেকে। যাচ্ছি পাশের গ্রাম নারনাতে। নারনা কালীবাড়ি যাওয়ার এই রাস্তাটি ভারী চমৎকার। সবুজের মধ্যে দিয়ে নির্জন এই পথ চলতেও বেশ আরাম। মিনিট 15-এর মধ্যেই চলে এলাম নারনা কালীবাড়ি। নিরিবিলি গাছগাছালির ছায়া ভরা জায়গাটি কিন্তু বেশ। মন্দিরের বড় গেট, তার পাশ দিয়ে ঢুকলাম মন্দির চত্বরে। আকারে প্রকারে সাধারণ মন্দির, সামনে একটা বড় ছাউনি দেওয়া নাটমঞ্চ। অনেকেই ভিড় জমিয়েছেন পুজো দিতে। ভক্তি ভরে গ্রামের মা বোনেরা এসেছেন পুজোর ডালি নিয়ে। ব্রিটিশ আমলের বহু আগে নবাব বাদশাহদের সময় এই নারনা কালীবাড়ি প্রতিষ্ঠিত হয়। যখন এই কালীবাড়ি তৈরি হয় সেই সময় তখন চারিদিক ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল। কথিত আছে গ্রামের এক ব্যক্তি পুকুরে স্নান করতে নেমে একটি ঘট খুঁজে পেয়েছিলেন। পরে স্বপ্নাদেশ পেয়ে সেই ঘট প্রতিষ্ঠা করে মায়ের মন্দির তৈরি করেন তিনি। সেই সময় মা কালীর মাটির মূর্তি তৈরি করে পুজো শুরু হয়। বর্তমানে অবশ্য মাটির বদলে পাথরের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। অন্যান্য কালী মূর্তির থেকে নারনা কালী একটু আলাদা। দেবী দুর্গার রূপে পূজিত হন নারনা কালীবাড়ির মা কালী। একই সঙ্গে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, জয়া, বিজয়া, রামচন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং যমরাজও আছেন এখানে। লোকমুখে কথিত আছে গভীর রাতে স্নান করেন মা নারনা কালী। প্রতিদিন রাত 12টা থেকে 1টা পর্যন্ত এই 1 ঘন্টা সপরিবারে স্নান করার জন্য নাকি মা মন্দির ছেড়ে চলে যান। স্থানীয় মানুষ এখনো বিশ্বাস করেন এ কথা। আগেই বলেছিলাম কালীবাড়ির আশেপাশের পরিবেশটা ভারী সুন্দর, সবুজে ভরা। তাই কালীবাড়ি থেকে বেরিয়ে এলাম পাশেই থাকা একটা বড় পুকুর এবং সংলগ্ন বাগানে। শান্ত নিরিবিলি জায়গাটিতে আমরা দুজন ছাড়া আর কেউই নেই। ভারী ভালো লাগছিল পুকুর পাড়ে ঘুরতে। চলুন একটু গ্রামের প্রকৃতি দেখি। বাগান দেখা শেষ, এবার আবার পথে আমরা। এখান থেকে আমরা যাচ্ছি পঞ্চানন্দজিউ মন্দির। এসে গিয়েছি পঞ্চানন্দ তলায়। পাড়ার মধ্যেই এই মন্দির। জনশ্রুতি প্রায় 500 বছর আগে স্থানীয় তুবারাম ঘোষ পুকুরে স্নান করতে গিয়ে একটি ঘট পান। সেই ঘটটিকে তুলে এনে
এরপর তিনি একটি মাটির বেদি বানিয়ে তাতে স্থাপন করেছিলেন, আর সেই বেদিতে পুঁতে দিয়েছিলেন একটি অশ্বত্থ গাছের চারা। সেই থেকেই নারনাতে পঞ্চানন্দ দেবের পুজো শুরু হয়। কথিত আছে সেই দিনই তুবারাম ঘোষ আবারও স্বপ্নাদেশ পেয়েছিলেন দেবতার ওই থানের মাটি পঙ্গু এবং পক্ষাঘাতগ্রস্তদের শরীরে লাগালে তারা আরোগ্য লাভ করবেন। আরোগ্য লাভ করলে ভক্তদের গঙ্গা থেকে জল এনে দেবতার স্থানে ঢালতে হবে, আর সন্ন্যাসব্রত পালন করতে হবে। সেই থেকে আজ পর্যন্ত অসংখ্য ভক্ত এই মন্দিরে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। এই মন্দিরকে ঘিরে চালু আছে আরও অসংখ্য অলৌকিক কাহিনী। পঞ্চানন্দ মন্দির থেকে বেরিয়ে পড়েছি আমরা, যাচ্ছি সামান্য দূরে থাকা নারনা ভেরিতে। গ্রামের ভেতর দিয়ে সুন্দর সবুজ পথ বেয়ে চলেছি আমরা। মিনিট 15-র মধ্যেই চলে এলাম নারনা ভেরি। এই জায়গাটিও ভারী নিরিবিলি নির্জন। আমার তো গাড়ি থেকে নেমেই মন ভালো হয়ে গেল। দুপাশে জল, মাঝখান দিয়ে সোজা রাস্তা। সেই রাস্তায় চলতে চলতে অতি বেরসিকেরও মন ভালো হয়ে যাবে। ওই যে দেখুন, পাখিগুলি কেমন সার দিয়ে বসে আছে। এক অপূর্ব দৃশ্য। পাখিদের বসে থাকাই হোক বা উড়ে চলা, সবটাই ধরা দিচ্ছিল দৃষ্টি সুখ হয়ে। মুগ্ধ হয়ে দেখছিলাম তা। ফুরফুরে হাওয়ায় একটু হাঁটতে মন্দ লাগছিল না। দুপাশে বিস্তীর্ণ জলরাশি, মাঝখান থেকে এই সুন্দর রাস্তা। এইটা হচ্ছে নারনা ফেরির একটা বিশেষত্ব। দারুণ এই রাস্তাটা, বেশ চওড়া সুন্দর রাস্তা। এখান থেকে তো বাইক গাড়িও চলে যেতে পারে। ভালো লাগছে, মানে এত সুন্দর এই চারিদিকে জলের মধ্যে দিয়ে এই নির্জন শান্ত পরিবেশের রাস্তাটা, এটা কিন্তু সত্যি খুব ভালো জায়গা। নারনা ভেরিতে আমি আগে আসিনি, এটা এসে খুব ভালো লাগলো। তবে হ্যাঁ, আমরা তো একটু দুপুরে এসেছি, শীতের বেলা বলে খুব সমস্যা হচ্ছে না আমাদের, নরম রোদ গায়ে লাগছে। কিন্তু যদি গরমকালে বা অন্য সময় যদি আপনারা একটু বিকেলের দিকে আসেন, তাহলে কিন্তু নারনা ভেরির জবাব নেই। অসাধারণ সুন্দর জায়গা। আমি তো একদম প্রেমে পড়ে গেছি জায়গাটার। আবার তো পরে আসতেই হবে। তো আমরা আর একটু ঘুরে দেখি। আমাদের হচ্ছে দুপুর হয়ে গেছে, একটু খাওয়া দাওয়ার পালা এবারে। যা এবং খাওয়া এখনো হয়নি। আমি আর ইমামুল দুজনেই এসেছি এখানে, এখনো খাওয়া হয়নি, সেটা আমরা একটু পরে খাবো। কিন্তু তার আগে একটু নারনা ভেরিটা ভালো করে দেখে নিই, একটু উপভোগ করে নিই নির্জন সুন্দর প্রাকৃতিক শোভা। ঠিক আছে? এবার একটু রাস্তার অন্য পাশে যাওয়া যাক। কি সুন্দর আঁকাবাঁকা কালো পিচ ঢালা পথ চলে গিয়েছে কোন সে সুদূরে। এ পাশটাতেও বিস্তীর্ণ জলাভূমি, তবে এদিকে বেশ গাছপালাও আছে। চড়ুই ভাতির জন্য আদর্শ জায়গাটা। তবে এখানে তেমন সেসব উৎপাত চোখে পড়ল না। এখনও বেশ নিরিবিলি আছে এই চত্বর। আরও কিছুক্ষণ থেকে এবার বেরিয়ে পড়লাম নারনা থেকে। এবারে যাচ্ছি ডানকুনি শহরের দিকে। তবে দুপুর হয়ে গিয়েছে, আমাদের বেশ খিদেও পেয়েছে। এবার তাই মধ্যাহ্ন ভোজনের পালা। নারনা থেকে চণ্ডীতলা হয়ে ডানকুনি যাওয়ার এই রাস্তাটিও কিন্তু ভারী সুন্দর। দুপাশে গাছের সারি, মাঝখান দিয়ে পিচ ঢালা পথ। মন ভালো করা একটা রাস্তা। মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয়। কিন্তু পেটে খিদে নিয়ে কি মনে অত গান আসে? তাই আমরা চলে এসেছি কালীপুরের রাস্তার ধারেই মোগল আম্পায়ারে। মোগল আম্পায়ারে বিরিয়ানির বেশ নামডাক এই অঞ্চলে।
আরও একটা বড় সুবিধে, এখানে গাড়ি রাখার জায়গাটাও পেয়েছি আমরা। ব্যাস ঢুকে পড়লাম এই বিরিয়ানির রাজত্বে। ছিমছাম পরিবেশ, খারাপ নয়। বিরিয়ানির দাম এখানে চিকেন বিরিয়ানি 110 টাকা এবং মাটন বিরিয়ানি 170 টাকা। আমরা দুজনই অবশ্য চিকেন বিরিয়ানি নিয়েছি। এই যে চলে এসেছে চিকেন বিরিয়ানি। দুটি হাঁড়িতে করে আমাদের বিরিয়ানি দেওয়া হয়েছে। বেশ অনেকটাই আছে পরিমাণে। এবার একটু খেয়ে দেখা যাক কেমন এই বিরিয়ানি। ডানকুনি শহরে বা পার্শ্ববর্তী অঞ্চলে এমনিতে রেস্টুরেন্টের সংখ্যা কম নয়, প্রচুর রেস্টুরেন্ট এখানে, অজস্র অসংখ্য। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে ডানকুনি শহরের মধ্যে যে সমস্ত রেস্টুরেন্টগুলি আছে, যাদের নাম আছে, সেখানে গাড়ি রাখাটা একটা সমস্যা। তো আমাকে অনেকেই পরামর্শ দেবেন যে এইটা একটা সমস্যা আপনি করবেন গাড়িটা নিয়ে। তো আমরা সেই জন্য এসছি ডানকুনি থেকে সামান্য পাশে কালিকাপুরে বা কালীপুরে। সেখানে হচ্ছে মুঘল এম্পায়ার। সকলেই বললেন যে মুঘল এম্পায়ারের বিরিয়ানি নাকি খুব ভালো, এখানে এই তল্লাটে মোটামুটি নাম করা বিরিয়ানি। আমরা সেটা খেতে চলে এসেছি। মুঘল এম্পায়ারের বিরিয়ানি খেয়ে দেখি কেমন। ওরা বেশ হাঁড়িতে করে সুন্দর দিয়েছেন। এর আগে আমরা বারুইপুরে খেয়েছিলাম হান্ডি বিরিয়ানি, মাটির হাঁড়িতে দিয়েছিল। এখানে ওরা এরকম স্টিলের হাঁড়িতে দিয়েছে, কিন্তু হাঁড়িতে বিরিয়ানি পাওয়া গেছে। খেয়ে দেখা যায়। বিরিয়ানি বেশ খারাপ না, যেরকম হয়। আলুও সুসিদ্ধ হয়েছে, আলুটা বেশ সেদ্ধ হয়েছে। মাংস কিন্তু মাংসটা হাত দিয়ে খাই। হ্যাঁ, মাংসও সেদ্ধ হয়েছে, সুন্দর ছড়ানো গেছে, খারাপ না। বিরিয়ানি তো আমরা বহু জায়গায় খাচ্ছি, আপনারা দেখছেন। বিরিয়ানি একটা সুবিধা হচ্ছে যে এটা কমপ্যাক্ট খাবার, একটা খাবারে চট করে খাবার হয়ে যায়, অনেকগুলো পদ নিয়ে বসতে হয় না, এবং ভালোও লাগে, খুব টেস্টি। তো সেই জন্য বিরিয়ানি খুব ভালো খাচ্ছি, খারাপ খাচ্ছি না। মুঘল এম্পায়ারের বিরিয়ানি আপনারা আসলে খেতে পারেন, আমরা একটু খাই। আমি আর ইমামুল দুজনেই খাচ্ছি। তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার। আগে আমরা খাওয়া দাওয়া আমরা মধ্যাহ্ন পর্যন্ত সেরে নিই। ইমামুলও কিন্তু বেশ মন দিয়ে বিরিয়ানি নিতে ব্যস্ত। বিরিয়ানি আমাদের সকলেরই প্রিয়, ইমামুলও ব্যতিক্রম নয়। দিব্যি খাওয়া শুরু করে দিয়েছে সে। বিরিয়ানি খারাপ নয় খেতে, তবে আরও ভালো হতেই পারত। একে 10-এ 5 দেয়া যেতেই পারে। এরা আবার সালাড দেয় না সঙ্গে, সেটা কিনে নিতে হয়। বিরিয়ানির দোকান থেকে বেরিয়ে পাশেই রয়েছে সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার। আমি এখানে আসার আগেই শুনেছিলাম এই দোকানের মিষ্টি কিন্তু খেতে খুব ভালো। এবার তাই ঢুকে গেলাম সেখানে। ডানকুনিতে এমনিতে অনেক বড় বড় মিষ্টির দোকান আছে, তাদের নানান ধরনের মিষ্টিও বেশ ভালো। কিন্তু আমি এলাম একটু পুরনো দোকানে সাবেকি স্বাদ নিতে। এই দোকানে বিভিন্ন মিষ্টি রয়েছে, সেগুলি সবকটাই দেখতে বেশ ভালোই। তবে তার মধ্যে একটা মিষ্টির নাম আমার বেজায় মনে ধরল, রসমাধুরী। সাদা মতো উপরে ঘন মালাই দেওয়া মিষ্টিটা দেখেই কেমন যেন মোহগ্রস্ত হয়ে পড়ছিলাম। এমনিতে আমরা যারা 80-90 দশকে বেড়ে উঠেছি, তাদের কাছে মাধুরী নামটাই একটা আলাদা রোমাঞ্চ আনে। এখানে তো রসমাধুরী, একটু নস্টালজিক তো হবই। হাতে চলে এসেছে রসমাধুরী, তাই তো? রসমাধুরী, আমি তো নামটা শুনে মিষ্টিটার প্রেমে পড়ে গিয়েছি। অসাধারণ একটা নাম, সুন্দর নাম, কিন্তু আগে খেয়ে দেখতে হবে রসমাধুরী কিরকম। একটু খেয়ে দেখা যাক আগে। বাহ, মালাই দেওয়া না, আর একটা আমার না খেলে বলা মুশকিল, আর একটু খেতেই হবে। খুব গাঢ় মিষ্টি নয়, মিষ্টি কম, ওপরে সুন্দর মালাইয়ের একটা আস্তরণ। রসমাধুরী কিন্তু বেশ ভালো। দামটা যদি একটু বেশি, 20 টাকা পিস, কিন্তু তাহলেও যদি 20 টাকা আপনি ব্যয় করতে পারেন,
তাহলে কিন্তু ওই সত্যনারায়ণের রসমাধুরী একবার যাওয়ার পথে খেয়ে যাবেন। ডানকুনির পাশেই কালীপুরে এই দোকান, খুব ভালো। আমি একটু রসমাধুরী খাই, তারপরে আমরা অন্য জায়গায় যাব, কিন্তু এখন এই মুহূর্তে রসমাধুরী আমার সঙ্গী। রসমাধুরীর দাম 20 টাকা পিস। দুপুরে বিরিয়ানির পর একটু মিষ্টিমুখও হয়ে গেল আমাদের। সব মিলিয়ে দারুণ ব্যাপার স্যাপার। কিন্তু মিষ্টি খাওয়া এখনো শেষ হয়নি। আমরা চলেছি স্টেশন রোডে। ব্রিজের নিচ দিয়ে যেতে হয়, তাই রাস্তাও বেশ সরু। সেই সরু রাস্তা দিয়ে চলেছি আমরা। স্টেশন রোডে আছে আর এক মিষ্টির দোকান। আমাদের গন্তব্য সেটাই। চলে এসেছি ডানকুনি স্টেশনের একদম সামনে। এখানেই রয়েছে মৌসুমী মিষ্টান্ন ভাণ্ডার। এখানে আসার আগে যখন খোঁজখবর নিয়েছিলাম, তখন শুনেছিলাম এই মৌসুমীর দই নাকি খুব ভালো। তাই এসেছি যখন, তখন একটু দই না খেয়ে যাওয়া যায় নাকি? ডানকুনি স্টেশনের একদম বিপরীতে মৌসুমী সুইটস। খুব বড়সড় দোকান নয়, ছোট দোকান। কিন্তু আমাকে ডানকুনিতে আমার এক বোন, সে বলেছিল যে দাদা যদি ডানকুনিতে আসেন তাহলে মৌসুমীর দইটা একবার খেয়ে দেখবেন, দইটা নাকি দারুণ। তো সেই জন্য চলে এসেছি। মৌসুমীতে আসাটা খুব সমস্যা, গাড়ি নিয়ে আসাটা খুব চাপের, সরু রাস্তা, তা সত্ত্বেও আমরা এসেছি। এই যে মৌসুমীর দই আমার হাতে এসছে, একটু খেয়ে দেখা যাক কেমন দই। খারাপ না। আমি তো এমনি গোবরডাঙ্গার ছেলে, আপনারা জানেন। তো আমাদের গোবরডাঙ্গায় যে দইটা পাওয়া যায়, লাল দইটা, মিষ্টি, খুব সুন্দর খেতে। এটাও কিন্তু কাছাকাছি প্রায়। এটা রঙটা যদি অতটা লাল নয়, কিন্তু টেস্ট অনেকটা সেরকম। ভালো মিষ্টি, ভালো লাগছে, বেশ ক্রিমি দই, খারাপ না। মৌসুমীর দইটি কিন্তু ভালো খেলাম। আমার ওই বোন, সে কিন্তু খারাপ কথা বলেনি। যদি ডানকুনিতে আপনারা আসেন, যদি ট্রেনে আসেন তাহলে তো খুব ভালো। একদম স্টেশনে ওঠার বা স্টেশনে যাওয়ার মুখেই এই দোকান। দই কিনে নিয়ে বা দই খেয়ে চলে যেতে পারেন। আমি তাহলে একটু দই খেতে থাকি, এরপর আস্তে আস্তে বাড়ির দিকে ফিরবো আমরা। তো তার আগে একটু দই, মৌসুমীর দই। মৌসুমীর এই দইটি খারাপ নয়, তবে এর চাইতে ভালো দই আমরা এর আগে খেয়েছি। তবুও সুনাম শুনে একটু না খেয়ে গেলে হয়। এই দইয়ের দাম এখানে 220 টাকা কেজি। এটা স্বীকার করতেই হবে, অন্য জায়গায় এর চেয়ে অনেক কম দামে বেশ ভালো ভালো দই পাওয়া যায়। এবার এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা, যাব ডানকুনি জলার ধারে। এখান থেকে খুব কাছেই, কিন্তু গাড়িতে যাওয়ার উপায় নেই। আমরা তাই যাব আবার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে। হাইওয়ের দিক থেকে ওপাশে ঢুকবো আমরা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বেশ খানিকটা এগোলাম। এবারে বম্বে রোড। বম্বে রোড ধরে সামান্য একটু এগিয়েই বেঁকে গেলাম ডান দিকে। এবার এখান থেকে ইউটার্ন নিয়ে একটু এগিয়ে বাঁ দিকের রাস্তা ধরে নিতে হবে। এই রাস্তাটি ভারী চমৎকার, নির্জন নিরিবিলি তো বটেই, সেই সঙ্গে দৃশ্যপটও অসাধারণ। সবুজ গাছপালা, জলাভূমি সব মিলিয়ে এই রাস্তাতে গাড়ি চালাতেও দারুণ মজা। একটু ফাঁকা দেখে এক জায়গাতে দাঁড়ালাম আমরা। গাড়ি থেকে নামতেই চোখ জুড়িয়ে গেল।
চারিদিকে শুধু সবুজ, তার মাঝে জলাশয়। দূরে ওপাশে ডানকুনি রেল ইয়ার্ড নজরে আসে। গাছগাছালির ফাঁক দিয়ে দূরে চলে যাচ্ছে ট্রেন, মাঝে বিশাল ঝিল। বিকেলের নরম আলোয় দারুণ লাগছিল এলাকাটি। জলার ধার দিয়ে আনমনে হেঁটে যাচ্ছিলাম দূরের দিকে। ছবি তুলে চলেছি একের পর এক। সত্যি মনে হচ্ছিল মন ভালো করা এক বিকেল। গেলাম একটু রাস্তার ওপাশে। এদিকে এখন ছেলেদের ভিড় বাড়ছে, সেলফি তোলার ঝোঁক। ওদিকে সূর্য ডুবতে চলেছে, তার প্রতিফলন জলের বুকে। এগোলাম আরও একটু সামনের দিকে। এখানটা আরও নির্জন, আরও সবুজ। জলার ধারে কুড়ে ঘর, তার পাশে ছোট্ট নৌকা রাখা। আশপাশে কেউ কোথাও নেই বলে আরও ভালো লাগছিল চারধারটা। নির্জন এই পিচ রাস্তায় এই পড়ন্ত আলোয় হাঁটতে অসাধারণ লাগে। তবে বিকেল হলে বাইক বাহিনীর দাপট বাড়ে এখানে, সেটা একটু চিন্তার। তাদের অসহিষ্ণু আচরণ ব্যাঘাত ঘটাতে পারে আপনার আমার সুখচারণায়। কথায় আছে না, যা শেষ ভালো তার সব ভালো। আমাদের আজকের এই ডানকুনি সফরের এই যে শেষটা, একদম শেষ মুহূর্তে আমরা এসেছি এই ডানকুনি শহরের পূর্ব পশ্চিম সীমান্তে। খুব ভালো জায়গা, দারুণ একটা জায়গা, একেবারে সুন্দর, নিরিবিলি, শান্ত। খুব একটা কেউ নেই, একটু বাইকারদের উৎপাত আছে, যা হয় আজকাল। আমরা তো দেখেছি আগে যে কোনো একটা নির্জন নিরিবিলি জায়গা মানেই বাইকারদের একটা প্রচণ্ড দাপট থাকে। সেটা তো এই তো দেখলেন, সাংঘাতিক অবস্থা। তো এই বাদ দিলে এই জায়গাটা এত নিরিবিলি, এত নির্জন, সুন্দর। এই পেছনে সূর্যাস্ত, দারুণ একটা পরিবেশ, এবং পুরোটাই একটা জলাভূমি চারিদিকে। তো সব মিলিয়ে আমাদের বিকেলটা কিন্তু আজকে দারুণ। আমি খুব উপভোগ করলাম। আমরা দুজনেই, আমি আর ইমামুল দুজনেই খুব উপভোগ করলাম। খুব ভালো লাগলো ডানকুনি সফর। তো আরেকটু আমরা থাকি এখানে সন্ধ্যে পর্যন্ত, তারপরে আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়িতে কলকাতার দিকে। কিন্তু আবার বলছি যে পুরো সফরটা আজকে এইখানে এসে এই যে শেষ হলো, সেটা কিন্তু দারুণ শেষ হলো, খুব সুন্দর হলো। এবার জলার পশ্চিমে দাঁড়ানোর পালা। আমি শুনেছিলাম এখান থেকে সূর্যাস্ত দেখা যায় খুব সুন্দর। এবার সেই অপূর্ব দৃশ্য মনে গেঁথে রাখার সময় এসেছে। সত্যি বিকেলটা খুব ভালো কাটলো এখানে এসে। আমাকে যারা এই জায়গার কথা বলেছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সন্ধে হয়ে আসছে, এবার কিন্তু ফিরতে হবে। আমরা এবার রওনা দিলাম এখান থেকে, ফিরবো দমদমে। ফিরতি পথে জানাই এদিকে আসার ব্যাপারে। ডানকুনি, শিয়ালদহ এবং হাওড়া দুদিক থেকেই ট্রেনে আসা যায় সহজেই। সময়ও লাগে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো। বাসে এলে ডানকুনি হাউজিং মোড়ে নেমে টোটো নিয়ে নিতে হবে। ডানকুনি স্টেশন থেকেও টোটো নিয়ে ঘুরতে পারেন। এই অঞ্চলে টোটো খুব সহজেই মেলে, ঘুরতে অসুবিধা হওয়ার কথাই নয়। গাড়িতে এলে ডানকুনি হাউজিং মোড় থেকে চণ্ডীতলার দিকে যেতে কালীপুর পার করে বাঁদিকে গরলগাছা এবং নান্না গ্রাম। ডানকুনিতে কিছু হোটেল থাকার জন্য আছে বটে, তবে থাকতে হয় না। কলকাতার খুব কাছেই এটা। আমরাও সকালে এসে বিকেলেই ফিরে যাচ্ছি। খাওয়া দাওয়ার জন্য অসংখ্য রেস্তোরাঁ বা হোটেল পেয়ে যাবেন আপনি। ডানকুনি আসার সময় আমরা বালি ব্রিজ হয়ে এসেছিলাম। এখন ফেরার সময় দক্ষিণেশ্বরের ভিড় এড়াতে ধরে নিয়েছে নিবেদিতা সেতু। সকালে টুক করে বেরিয়ে সুন্দর কাটলো কিন্তু আজকের দিনটা। আজ তাহলে এই পর্যন্তই। আবার ফিরে আসবো সামনের সপ্তাহে যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।